হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটি নতুন গল্প নিয়ে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ডিভোর্সের নোটিশটা হাতে পেয়েই চমকে উঠেছিল সাগরিকা। অফিসের ঠিকানায়? এর মানেটা কি? কেন চায় সিদ্ধার্থ ডিভোর্স? কী তার অপরাধ? অফিস থেকে ছুটে বেরিয়ে এসেই ফোন করে সিদ্ধার্থকে। ক্যান্টিনের করিডোরে দাঁড়িয়ে ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল। ধরল না সিদ্ধার্থ। ক্যান্টিনটা এ সময় পুরো ফাঁকা থাকে। লাঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত থাকে ক্যান্টিন কর্মীরা। এখানে এখন কেউ আসবে না, সাগরিকা জানে সেটা। একটা চেয়ার নিয়ে সাগরিকা দুহাত কপালে রক টিপে ধরে টেবিলে কনুইয়ে ভর দিয়ে বসে আছে সাগরিকা। মাথাটা ঝিমঝিম করছে সাগরিকার। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওখানেই। তারপর ক্যান্টিন থেকে ডিপার্টমেন্টে গিয়ে খবর দেয় ক্যান্টিনের ম্যানেজার। সাগরিকাকে অফিস থেকে কলিগরা হসপিটালে নিয়ে আসে অ্যাম্বুলেন্স করে। সব দায়িত্ব অফিস থেকে নিয়েছে। ডাক্তার বলেছে অতিরিক্ত স্ট্রেস মানসিক ও শারীরিকভাবে পড়েছে এই সময়ে। আর তাই 1 সপ্তাহের কমপ্লিট বেড রেস্ট। ভালোই হলো, মনে মনে ভাবল সাগরিকা। নিজের কেবিনের বেডে শুয়ে শুয়েই সাগরিকা আবার গভীর চিন্তায় ডুবে যায়। অন্যমনস্ক ছিল বহু সময়। হুশ যখন ফেরে দেখে নিজের কেবিনে হাসপাতালের স্টাফ মেয়ে দুটি ইতস্তত করছে, কারণ ওরা বেডশিট পাল্টাবে। আর তখনই শুয়ে আছে সে। সাগরিকা উঠে বসলো নিজেই বেডের উপর। তারপর মেয়ে দুটি ওকে ধরে ওকে জানালার পাশে গদি আটায় যে চেয়ারে বসিয়ে দিল। কাছে জানালা দিয়ে শরতের ঝকঝকে নীল আকাশের দিকে তাকিয়ে রইল সাগরিকা। মেয়ে দুটি কাজ সেরে যাবার সময় সাগরিকাকে বেডে শুইয়ে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সাগরিকা আরেকটু সময় বসেই থাকতে চেয়েছে। ওরা বলে গেছে অসুবিধা লাগলে যেন ওই চেয়ারের হাতলে লাগানো বেলটা বাজিয়ে ওদের সাথে সাথে ডাকে। সাগরিকা কিছুতে মানতে পারছিল না সিদ্ধার্থের এইরকম একটা ডিসিশন। মাথা কিছুতে কাজ করছিল না। এটাই সিদ্ধার্থ চায়? সেই সিদ্ধার্থ যার সাথে 1 বছর নয়, 2 বছর নয়, পাক্কা 13টা বছর কাটিয়েছে সাগরিকা। শুধু দুজনের থেকে দূরে থাকতে হবে বলে। দুজনেই কত ভালো ভালো অফার ছেড়ে দিয়েছে। সাগরিকার সব হিসেব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। সাগরিকা ভাবতেই চাইছে না এত কিছু, কিন্তু তাও স্মৃতির মেলা সেই ঘুরে ফিরে সাগরিকার অন্তর্মহলটাকে গ্রাস করে নিচ্ছে। যখন প্রথম দেখা সিদ্ধার্থের সাথে, তখন সাগরিকা অ্যাকাউন্টেন্সি অনার্সের ফাইনাল ইয়ারে। ক্লাস ততদিনে প্রায় শেষ। 2-1 দিন কলেজে যাওয়া বাকি। ফর্ম ফিল আপের আগে সামনেই বিকম অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা। তখন করা নাড়ছে। সাগরিকা লাইব্রেরিতে গিয়েছিল বইপত্র ফেরত দিতে আর লাইব্রেরি কার্ড সারেন্ডার করতে, কারণ ওটাই নিয়ম কলেজের শেষ পরীক্ষার আগে। তখন সিদ্ধার্থ কি একটা বই খুঁজতে এসেছিল। ইকোনমিক্সের তরুণ হ্যান্ডসাম প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত। এই ভালো লাগালাগির ব্যাপারটা বোধহয় 2 তরফেই একসাথেই ঘটেছিল। তারপর বিকম শেষ করে MBA-তে ভর্তি হয়েছে সাগরিকা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে। MBA শেষ হতেই চাকরি, মোটা মাইনেতে। সাগরিকাও কলকাতাতেই থাকতে চেয়েছে অন্য শহর ছেড়ে। সিদ্ধার্থ তখন বয়সে তরুণ, দেখতে হ্যান্ডসাম, সম্মানজনক চাকরিতে। কাজে প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত কলেজ জোড়া তরুণীদের হার্ট থ্রব। আর সপ্তাহের শেষ দিনে দেখা হলে সাগরিকা চ্যাটার্জি তাই নিয়ে সিদ্ধার্থ সেনগুপ্তর লেগ পুলিং করতেও ছাড়ত না। পাল্টা রসিকতায় সিদ্ধার্থ বলতো, তবে ঠিক আছে, আমিও অ্যানাউন্স করে দিই যে সাগরিকা চ্যাটার্জি নামের এই কলেজের প্রাক্তনী, দারুণ স্টুডেন্টে আর তেমনি ডাক সাইটে সুন্দরী, MNC চাকরি, তার পারমিশন নিয়ে নিই আর একটা প্রেম করা যাবে কিনা। তারপর কফি হাউস কাঁপিয়ে লোকজনকে চমকে দিয়ে দুজনেই ফেটে পড়েছে অনাবিল হাসিতে। দেখতে দেখতে বছর ঘুরেছে। একের পর এক গাঢ় হয়েছে প্রেম। 10 বছর চুটিয়ে প্রেম করে দুজনেরই
মনে হয় এবার বিয়েটা সেরে ফেলা দরকার। দুবাড়ি থেকেই মত ছিল এই বিয়েতে। অবশ্য মত না থাকার কোনো কারণও ছিল না। এক শুভ দিনে শুভ লগ্নে শুভ কাজটি সম্পন্ন হয়ে গেল। সাগরিকা চ্যাটার্জি হলো সাগরিকা চ্যাটার্জি সেনগুপ্ত। দুজনের সংসারে ছিল শুধু আনন্দ আর অপরিসীম ভালোবাসা। 3 বছরের মাথায় সব জটিলতা কাটিয়ে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে আসছে ওদের প্রথম সন্তান। সব কিছু ঠিকঠাকই চলছিল। সিদ্ধার্থর পদোন্নতি হলো ঝাড়গ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল। সংসারের সুখীর জোয়ার, কিন্তু বিধাতার নির্মম পরিহাসের খবর শুধু যে তিনিই রাখেন। বজ্রাঘাতের মতো এই খবর। সাগরিকার দুনিয়া উজাড় হয়ে যেতে বসেছে। সাগরিকা এখনও কিছু বলতে পারেনি কাউকে। অফিস থেকে খবর দেওয়া হয়েছে সিদ্ধার্থকে, ঝাড়গ্রামে সিদ্ধার্থর কলেজে। তবে সাগরিকা জানে না সিদ্ধার্থর কাছে সে খবর পৌঁছেছে কিনা। সিদ্ধার্থর মা বাবা গত হয়েছে বছরখানে, আর কেউ এমন নেই এখানে শ্বশুরবাড়ির সম্পর্কে যাকে এই মর্মবিদারক কথাটি সাগরিকা জানাতে পারে। সাগরিকার বাবা মাও এখন ভাইয়ের সংসারে, 7 সাগর পেরিয়ে দূর দেশে মেয়ের সৌভাগ্যের উদযাপনে ব্যস্ত। সবই তো ঠিক ছিল। ঝাড়গ্রামে গেছে সিদ্ধার্থ মাত্র কয়েক মাস। কাজের দায়িত্ব বেড়েছে। সপ্তাহান্তে ফেরে, যাতায়াতের দূরত্ব নয়, কোয়ার্টারেই থাকে তাই। সাগরিকা কাজের লোকজনের সাহায্য নিয়েই থাকে কলকাতায়। নিজের চাকরিটাও আছে। এত কিছুর মধ্যেও তো কোনোদিন ভালোবাসার এতটুকু অভাব বোধ হয়নি। তবে হঠাৎ কি এমন হলো? কোনো নতুন সম্পর্ক? আর ভাবতে পারছে না সাগরিকা। বেল বাজিয়ে নার্সকে ডাকলো। বেডে শোয়ার পরে সাগরিকার পেটে কি হলো? কুইকেনিং বাচ্চা প্রথমবার নড়ল সাগরিকার পেটে। নার্সকে বলতে হেসে সে অভিনন্দন জানালো। কিন্তু সাগরিকা তো ঠিক ততটা উচ্ছ্বসিত হতে পারছে না। মিস করছে ও সিদ্ধার্থকে প্রবলভাবে। বুকের ভেতরটা উথাল পাথাল। কলিগরাই এসেছিল 1 সপ্তাহ পরে সাগরিকাকে বাড়িতে পৌঁছে দিতে। সিদ্ধার্থর সাথে কোনো যোগাযোগ করা যায়নি। শেষ পর্যন্ত ঝাড়গ্রামে গিয়ে কলেজে খোঁজ নিয়ে জানা গেছে সিদ্ধার্থ 2 মাসের জন্য ছুটি নিয়েছে। চার্জ হ্যান্ডওভার করে আগের সপ্তাহেই চলে গেছে। কোয়ার্টারও ছেড়ে দিয়েছে ছুটিতে যাওয়ার আগেই। সাগরিকা মনটাকে শক্ত করেছে। মনে মনে গোছাচ্ছে নিজেকে। ট্যাক্সি নিয়ে সোজা বেহালার বাড়িতে। বাড়ির গেটে তালা। ঠিক সাগরিকা সেদিন অফিসে যাবার সময় যেমন ভাবে বন্ধ করে গিয়েছিল। সাগরিকার ব্যাগেই চাবিটা থাকে সব সময়। সিদ্ধার্থর কাছেও থাকে ডুপ্লিকেট চাবির সেটটা। সাগরিকার ব্যাগ থেকে চাবিটা নিয়ে ওর কলিগ মৌসুমি আর জয়ন্তই সেটা দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে ওদের পেছনে সাগরিকাকে পৌঁছে দিয়ে ওর কলিগরা কিছুক্ষণ বসে কাজের লোকেদের ফোন করে ডেকে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে থেকেই সাগরিকার বুকটা কেমন ধুকপুক করছে। ঘরে ঢুকে দেখেছে ঘরের জিনিসপত্র যেটা যেখানে রাখা ছিল ঠিক তেমনি আছে। কোথাও কোনো ছন্দপতন নেই। কোথাও কিছু দেখে বোঝার উপায় নেই যে এই সাজানো গোছানো সংসারটাই ভেঙে যেতে চলেছে। কেন এভাবে এরকম হয়ে গেল হঠাৎ? কোর্টে তো নিশ্চয়ই আসবে সিদ্ধার্থ। তখনই তো জানতে পারবে কি অপরাধে এমন শাস্তি দিতে চায় তাকে। না জানা পর্যন্ত শান্তি হবে না। কিন্তু কি আশ্চর্য, কোর্টেও তো এলো না সিদ্ধার্থ। 2 মাসের ছুটিও শেষ হয়েছে সিদ্ধার্থর, কিন্তু ঝাড়গ্রামেও সে ফেরেনি। সাগরিকা ভাবে কেমন করে যেন তার একান্ত আপন মানুষটা তার জীবন থেকে হঠাৎ করে হারিয়ে গেল। ধীরে ধীরে সব জানাজানি হয়েছে। বাবা মা ভাই আত্মীয় স্বজন কলিগরা বন্ধু বান্ধব সবাই বলেছিল সাগরিকাকে ও যেন সিদ্ধার্থকে ভুলে যায়। পারেনি সাগরিকা, চায়ও নি। নতুন করে সে জীবন শুরু করেছে ঠিকই, বাঁচতে তো হবে, কিন্তু সিদ্ধার্থ স্মৃতিকে আঁকড়ে ধরেই। এভাবেই কেটে গেছে আরও 7-7টি বছর। আজ সিদ্ধার্থ আর সাগরিকার ছেলে রাহুলের জন্মদিন। ছুটি নিয়েছে সাগরিকা আজ। ছেলের সাথেই থাকবে সারাদিন। সকাল থেকে ফোনের পর ফোন। ফুলের তোড়াতে আর উপহারে ভর্তি রাহুলের ঘর। জমজমাট খুশি সন্ধ্যাবেলার ছোট্ট ঘরোয়া পার্টিতে। 8টা বাজতেই রাহুলের বন্ধুরা সব ফিরে গেছে। সবাই ছোট তো। কাজের লোকজনদেরও ছুটি দিয়ে দিল সাগরিকা। সবাই ক্লান্ত।
বিশ্রাম দরকার সবারই। আজ সারাদিনের ব্যস্ততায় এখনো পর্যন্ত খবরের কাগজটাও দেখার সময় পায়নি সাগরিকা। রাহুল ঘুমিয়ে পড়েছে। সারাদিনের হুটোপুটিতে ক্লান্ত ছেলেটা সাগরিকার ঘরে শুয়ে পড়েছে। ছেলের মাথায় চুলে বিলি কাটতে কাটতে এতক্ষণে একটু ফাঁকা সময় পেয়েছে সাগরিকা। খবরের কাগজটা খুলেছে সাগরিকা। তৃতীয় পাতার কোণটায় চোখ পড়তে চমকে উঠে সে। এসব কি লিখেছে? ক্যান্সার ফাইটারদের জন্য একটা সংগঠন, ফান্ড, বিশাল তার কর্মকাণ্ড গোটা দেশ জুড়ে। সামিল অসংখ্য সাধারণ মানুষ। ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির থেকে শুরু করে ক্যান্সার ফাইটারদের পরিবারের সদস্যদের মনোবল বাড়ানোর ওয়ার্কশপ ইত্যাদি। সংগঠনের মূল অফিস ভোপালে, তবে সারা দেশে শাখা রয়েছে, এমনকি কলকাতাতেও। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সিদ্ধার্থ সেনগুপ্ত সমাজসেবায় ব্যক্তিগত উদ্যোগে উল্লেখযোগ্য অবদানের কারণে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত। দু চোখ জলে ভরে ওঠে সাগরিকার। আজই রাত 9টায় টিভিতে কলকাতার এক চ্যানেলে একটা লাইভ ইন্টারভিউ রয়েছে সিদ্ধার্থর। ঘড়ির দিকে তাকিয়ে সাগরিকা দেখে 9টা 8 হয়ে গেছে। ঝটিতি বিছানা থেকে নেমে রিমোটটা হাতে নিয়ে টিভিতে নির্দিষ্ট চ্যানেলটি চালায় সাগরিকা। তার হাতটা থরথর করে কাঁপছে, গলা বুজে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। সাগরিকা অপলক তাকিয়ে টিভির পর্দায় সিদ্ধার্থর দিকে। সেই চওড়া কপাল, সেই মোটা ফ্রেমের চশমার পিছনে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত দুটো চোখ, টিকলো নাক, আর তারপরে মুখের নিম্নাংশ কালো একটা কভারে ঢাকা। সাগরিকা উত্তেজনায় এক হাত মুঠো করে বিছানার চাদর খামচে ধরেছে। ব্যক্তিগত জীবন সম্পর্কে সঞ্চালকের প্রশ্নের উত্তর সিদ্ধার্থ বলল, আমার আজ একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে। আমি আমার স্ত্রী সাগরিকার কাছে ক্ষমা চাইছি। আমি অনেক কষ্ট দিয়েছি ওকে, অনেক কাঁদিয়েছি। আজ আমি নিঃশর্ত ক্ষমা চাই তার কাছে। সে প্রতি মুহূর্তে বিরোধিতা করেছে আমার সিগারেট খাওয়ার, মুখ থেকে টেনে নিয়ে ফেলে দিয়েছে সিগারেট, কিন্তু আমি শুনিনি তার কথা। ফল পেয়ে গেলাম। চেইন স্মোকার আমি, ক্যান্সারে আক্রান্ত হলাম। আমাদের সন্তান আসছে তখন। কি করে শোনাতে পারতাম ওকে এই দুঃসংবাদ? ওকে একা ছেড়ে দিলাম। আমার বিশ্বাস হলো ও ঠিক পারবে আমাদের সন্তানকে নিয়ে একলাই এগোতে। ওকে মানসিকভাবে শক্ত করার জন্য সরে গেলাম ওর জীবন থেকে, সব ছেড়ে ছুড়ে দূরে দক্ষিণ ভারতে, সামান্য সঞ্চয় সঙ্গে করে। দীর্ঘ সে লড়াই, মুখে গলায় বাসা বাঁধা শত্রুকে ধ্বংস করার জন্য মুখের অর্ধেকটা বাদ হয়ে গেল, বীভৎস গলার ফুটো। তারপরও জিতে গেলাম লড়াইটা। সাগরিকার আর আমাদের অনাগত সন্তানের ভালোবাসার টানে এর পরের কথাগুলো আর সাগরিকার কানে ঢুকছিল না। সিদ্ধার্থ এত ভুল বুঝেছিল সবাই তোমায়। আমার তো আশাটা ছিল তোমার আশার প্রতিদিন, প্রতি মুহূর্তে। গত 7 বছর ধরে ছেলে রাহুলকে জড়িয়ে ধরে সাগরিকার বুক ভাঙা কান্নায় রাহুলের জামা ভিজে গেছে। রাত প্রায় 12টা। ছেলের পাশে সাগরিকা শুয়ে আছে, ঝড়ের পরে শান্ত প্রকৃতির মতো। মোবাইল বাজছে অচেনা নাম্বার থেকে। এত রাতে আর কে হবে? উঠে বসে ফোনটা ধরল সাগরিকা। ওপাশে সিদ্ধার্থ। যদি ক্ষমা করতে পারো তবে আবার। শেষ করতে দিল না সাগরিকা। এক্ষুনি ফিরে এসো, এক্ষুনি চাই তোমাকে। বাকিটা ঢাকা পড়ে গেছে কান্নায়। রাহুলকে ঘুম থেকে টেনে তুলে সাগরিকা ফোনটা ছেলের হাতে ধরিয়ে দেবার আগে বলল, আজ ছেলের জন্মদিনের সেরা উপহারটা নিজেই দাও ছেলেকে। হতভম্ব রাহুল ফোন কানে চেপে ধরে, ছেলের মুখে হাসি, চোখে জল। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ বাবা। এক্ষুনি বাড়িতে চলে এসো বাবা। আর পারল না রাহুল, ডুকরে কেঁদে উঠল। সাগরিকা ছেলেকে বুকে চেপে ধরে ফোনটা নিয়ে সিদ্ধার্থকে বলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। ফোনের দুই প্রান্তের দুই প্রেমী কথা হারিয়েছে, কিন্তু প্রেম যে কখনো হারায় না। প্রেম অবিনশ্বর। নমস্কার।